ক্লাস 6, 7, 8, 9, 10 প্রত্যেকের পরীক্ষাতে সামারি আসে এবং আপনারা প্রত্যেকেই পরীক্ষাতে সামারি লেখেন, কিন্তু আপনারা পরীক্ষাতে 10 মার্কের মধ্যে কত পান? 10 মার্কের মধ্যে 4 অথবা 5 পান। আবার অনেকেই তাও পান না, কেউ 0 পায়, কেউ 1 পায়, কেউ 2 পায়। এর কারণটা কি? এর কারণটাও আজকে বলবো এবং আপনি কিভাবে সামারি লিখলে সামারিতে 10-এর মধ্যে একদম 10ই পাবেন সেটাও বলবো। সেই সাথে একটা সম্পূর্ণ প্যাসেজের সামারি লিখে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। আজকের পর থেকে সামারিতে প্রত্যেকেই 10-এ 10 মার্কই পাবেন। এই জন্য কি করতে হবে? এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ওকে, খেয়াল করেন। প্রথম কথায় আসেন যে আপনারা কেন পরীক্ষাতে সামারিতে মার্ক ভালো পান না, 2, 3, 4, 5 পান। দেখেন, প্রথম প্রশ্নটা হচ্ছে আপনারা যেভাবে সামারি লেখেন সেটা হচ্ছে আপনারা সামারিতে ওই যে প্যাসেজটা দেওয়া থাকে সেই প্যাসেজের মধ্যে থেকে বেছে বেছে আপনারা 4-5টা লাইন বা 6টা লাইন লিখে দেন। এই জায়গায় হচ্ছে বড় সমস্যা। দেখেন, সামারি যে প্রশ্নটা আপনাদের পরীক্ষাতে হয় সেই প্রশ্নটা একটু বলি। প্রশ্নটাতে লেখা থাকে রাইট এ সামারি অফ দ্য অ্যাবাভ প্যাসেজ, মানে উপরের প্যাসেজ থেকে একটা সামারি লেখেন ইন ইয়োর ওন ওয়ার্ডস। এই কথাটা একটু মনে রাখেন, ইন ইয়োর ওন ওয়ার্ডস। একটু বানানটা ভুল হয়েছে, ওন ওয়ার্ডস। ইন ইয়োর ওন ওয়ার্ডস মানে আপনার নিজের শব্দে, মানে নিজের ভাষায়। তাহলে রাইট এ সামারি অফ দ্য অ্যাবাভ প্যাসেজ ইন ইয়োর ওন ওয়ার্ডস মানে আপনার নিজের ভাষায় ওপরের প্যাসেজের একটি সামারি লেখেন। তো আপনারা তো নিজের ভাষায় লেখেন না, আপনারা কি করেন? ওই প্যাসেজের লাইনগুলোই কপি করেন। তার মানে আপনারা প্রথমেই ডিসকোয়ালিফাইড। ওকে, এবারে আসেন আপনি সামারিটা লিখবেন কিভাবে। দেখেন, খুব সহজ একটি নিয়ম আমি আপনাদেরকে বলি। হ্যাঁ, তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে সামারিতে আননেসেসারি কোনো জিনিস লেখা যাবে না। প্রথম কথায় আসেন, সামারি মানে কি? হ্যাঁ, সামারি মানে হচ্ছে সংক্ষেপণ, সংক্ষেপণ অথবা সার সংক্ষেপ, সার সংক্ষেপ। অর্থাৎ আপনাকে এটা সংক্ষেপে লিখতে হবে, ইলেবরেট করে না, বড় করে না, সংক্ষেপে। হ্যাঁ, সংক্ষেপে লিখতে হবে। সংক্ষেপে লেখার জন্য আপনি কি করবেন? আপনি জাস্ট এই 6টা ইনফরমেশন লিখবেন। 6টা ইনফরমেশন, জাস্ট 6টা ইনফরমেশন লিখলেই আপনি সামারিতে 10 মার্কের মধ্যে একদম 10 মার্কই পাবেন। সেটা কি? প্রথম লাইনে যেটা লিখবেন সেটা হচ্ছে নাম এবং পদবি। নাম এবং পদবি লিখবেন। কিভাবে লিখতে হবে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখা দিচ্ছি। এরপরে তার জন্ম, তার জন্ম সংক্রান্ত একটা লাইন লিখতে হবে। প্রথমে লিখতে হবে কি? তার নাম এবং পদবি লিখতে হবে। এরপরে তার জন্ম সংক্রান্ত একটা লাইন লিখতে হবে। এরপরে লিখতে হবে তার শিক্ষা, তিনি কি কি শিক্ষা অর্জন করেছেন বা কি কি পাশ করেছেন সেই সংক্রান্ত একটা লাইন লিখতে হবে। এরপরে তার অবদান লিখতে হবে। কি লিখবেন? তার অবদান। প্রত্যেকটা মানুষের অবদান আছে। যে মানুষের কোনো অবদানই নেই সেই মানুষের নাম বইয়ের পাতায় আসার কথা না, সেই মানুষটা ইতিহাস হওয়ার কথা না। তার মানে যার নাম বা যার প্যাসেজ আপনার পরীক্ষাতে আসবে এই মানুষটার নিশ্চয়ই কোনো না কোনো অবদান আছে, সেই অবদানটা আপনাকে লিখতে হবে। এরপরে পুরস্কার অথবা আমরা বলতে পারি অ্যাওয়ার্ড। হ্যাঁ, পুরস্কার অথবা অ্যাওয়ার্ড। এই সকল মানুষগুলো বিভিন্ন ধরনের পুরস্কার পায় অথবা কোনো না কোনো অ্যাওয়ার্ড পায়। এই অ্যাওয়ার্ড সংক্রান্ত একটা লাইন আপনাকে লিখতে হবে। সর্বশেষ তার মৃত্যু সংক্রান্ত একটা লাইন লিখতে হবে। জাস্ট এই 6টা ইনফরমেশন দিয়ে 6টা সেন্টেন্স যদি আপনি লিখে দেন তাহলেই আপনি পরীক্ষাতে 10 মার্কের মধ্যে একদম 10 মার্কই পাবেন, কোনো কাটাকুটির কোনো অপশন থাকবে না। ওকে, এবার আসেন আমরা সম্পূর্ণ একটা প্যাসেজের সামারি লিখে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একদম দেখাই দিব কিভাবে আপনি সামারি সুন্দর করে 10 মার্ক পার মতো করে লিখবেন। ঠিক আছে, দেখেন, এই জন্য আপনাকে এই যে প্যাসেজ, এই প্যাসেজটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর প্যাসেজ। আমরা এই প্যাসেজটা আমরা এখন সামারি করব। কিভাবে সামারিটা লিখব একটু ভালো করে খেয়াল করবেন। তার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিই। সেটা হচ্ছে যারা ক্লাস 6, 7, 8, 9-এ পড়েন অথবা যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দিবেন অথবা যারা 2027 সালে এইচএসসি পরীক্ষা দিবেন অথবা যারা 2028 সালে এইচএসসি পরীক্ষা দিবেন, আপনাদের সবার জন্য এই আগস্টের
8 তারিখ এবং 10 তারিখ থেকে আপনাদের নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে। ওকে, কি কি থাকছে ব্যাচে? প্রথম হচ্ছে ফাইনাল রিভিশন ব্যাচ এসএসসি 2027, ফাইনাল রিভিশন ব্যাচ এসএসসি 2027, কমপ্লিট প্রিপারেশন ব্যাচ ক্লাস 9, কমপ্লিট প্রিপারেশন ব্যাচ ক্লাস 8, কমপ্লিট প্রিপারেশন ব্যাচ ক্লাস 7, কমপ্লিট প্রিপারেশন ব্যাচ ক্লাস 6। এছাড়া কমপ্লিট প্রিপারেশন ব্যাচ এইচএসসি 2027 এবং কমপ্লিট প্রিপারেশন ব্যাচ এইচএসসি 2028 আপনাদের প্রত্যেকের জন্য নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে আগস্টের 8 তারিখ এবং 10 তারিখ থেকে। তবে মনে রাখবেন এইচএসসির ব্যাচটা হচ্ছে 15 তারিখ থেকে শুরু হবে। এইচএসসির ব্যাচ শুরু হবে কবে? 15 তারিখ থেকে। ওকে, তো এই ব্যাচে আপনাদের এসএসসি এই ব্যাচটা যারা এসএসসি 2027 পরীক্ষার্থী আপনাদের একদম এসএসসি পরীক্ষা পর্যন্ত এই ব্যাচটা চলবে। আর 9, 8, 7, 6 অর্থাৎ 6, 7, 8, 9 এর ব্যাচটা আপনাদের বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত চলবে। ওকে, আপনাদের এসএসসি 2027 এবং ক্লাস 9 এর পুরো 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন হবে। অর্থাৎ আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 200 মার্কেরই কমপ্লিট প্রিপারেশন নেওয়া হবে এই কোর্সে। এছাড়া যারা ক্লাস 6, 7, 8, 9 এ পড়েন আপনাদের 150 মার্কের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের 150 মার্কের কমপ্লিট প্রিপারেশন নেওয়া হবে। এবং যারা এইচএসসি 2027 এবং এইচএসসি 2028 ব্যাচের শিক্ষার্থী আপনাদেরও 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। ওকে, এবার আসুন কিভাবে ভর্তি হবেন সেটা একটু বলে দিই, আমরা পরবর্তী আলোচনায় যাব। ভর্তি হওয়ার জন্য আপনারা এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন, সেটা হচ্ছে www.elpbd.com। সেখানে আপনাদের কোর্সের বিস্তারিত তথ্য দেওয়া আছে এবং কিভাবে ভর্তি হবেন সমস্ত কিছু ওখানে আপনি নিজে নিজেই সবকিছু করতে পারবেন। আপনি যদি এটা না বুঝেন তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন 01855357592 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। তাহলে আপনাকে কোর্সের বিস্তারিত দেওয়া হবে, কখন ক্লাস শুরু হবে না হবে, কোর্স ফি কত টাকা, সমস্ত ইনফরমেশনগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে। এরপরে আপনি ভর্তি হয়ে যেতে পারবেন। ওকে, এবার আসুন কিভাবে আমরা সামারিটা লিখি। দেখেন প্রথম কি কাজ? প্রথম কাজটা হচ্ছে নাম এবং পদবি। দেখেন আমরা নামটা পেয়ে গেছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এখন আমরা কি করব? ওনার পদবিটা খুঁজে বের করব। উনি কি ছিলেন? হ্যাঁ, উনি কি ছিলেন? উনি ছিলেন একজন, দেখেন একটু লাইন খেয়াল করেন, উনি ছিলেন হচ্ছে দি গ্রেটেস্ট স্কলার। কি ছিলেন? দ্য গ্রেটেস্ট স্কলার অফ বেঙ্গল, অর্থাৎ বাংলার একজন কিংবদন্তি ছিলেন। ওকে, অথবা আপনি বলতে পারেন গ্রেটেস্ট স্কলার অফ বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, এটাও বলতে পারেন। তাহলে আমরা সর্বপ্রথম কি লাইন লিখবো? দেখেন আমরা সর্বপ্রথম কি লিখবো সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তারপরে হচ্ছে ওয়াজ, কি ছিলেন উনি? উনি ছিলেন স্কলার ছিলেন। হ্যাঁ, ওয়াজ দি গ্রেটেস্ট, এই দেখেন মজা আছে কিন্তু, গ্রেটেস্ট স্কলার অফ বাংলা লিটারেচার, বা বাংলা দিয়ে দিতে পারেন, বাংলা পর্যন্ত দিলেও হবে, অথবা বাংলা লিটারেচার অথবা বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার দিলেও হবে, অসুবিধা নাই। মনে রাখবেন আপনি কি দিবেন? তার নাম দিবেন, পদবি দিবেন, দিয়ে এটাতে একটা সেন্টেন্স লিখবেন। সব ক্ষেত্রেই নাম ওয়াজ তারপরে যা হচ্ছে তাই সেই পদবি দিয়ে দিবেন। এরপর আমাদের কি লিখতে হবে? এরপর হচ্ছে আমাদের জন্ম। ওকে, তাহলে জন্মের জন্য প্রথমেই লিখবেন হচ্ছে হি ওয়াজ বর্ন, এই কথাটা আগে লিখে নেবেন। এই কথাটা আগে লেখার পরে এবার ওনার জন্মের তারিখ এবং জন্মর স্থানটা, জন্মসাল বা জন্ম স্থানটা আপনি খুঁজে বের করবেন। দেখেন উনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, একটু লাইনটা খেয়াল করেন। এই যে ওয়াজ বর্ন অন জুলাই 1885 at 24 পারগানাস ইন ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। ব্যাস এই লাইনটা নিয়ে নেন। ওকে, তাহলে দিস গ্রেট স্কলার, হ্যাঁ আমরা দিস গ্রেট স্কলার দিব না, আমরা কি দিব? হি। হ্যাঁ, প্রোনাউন হিসাবে হি দিবেন। এটা যদি মহিলা হতো তাহলে আমরা সি দিতাম। তারপরে হচ্ছে অন জুলাই কি ছিল? জুলাই 1885, তারপরে হচ্ছে কি at 24 পারগানাস, at 24 মানে 24 পারগানাস
পারগানাস, তারপরে হচ্ছে ইন ইন্ডিয়া। ইন্ডিয়া হয়ে গেল। তাহলে আমাদের কিন্তু দুইটা ইনফরমেশন চলে আসলো। একটা হচ্ছে ডক্টর মোহাম্মদ সিরাজউদ্দৌলা ওয়াজ দ্য গ্রেটেস্ট স্কলার অফ বাংলা, হি ওয়াজ born on July 1885 at 24 Parganas in India। হয়ে গেল। এরপরে আমার লাগবে কি শিক্ষা, ওনার শিক্ষাটা আমাকে এখন নিতে হবে। এই জন্য আপনি যেটা করবেন, সর্বপ্রথম আপনি লিখে দিবেন হি পাস্ট, হি পাস্ট, হিজ পর্যন্ত দিয়ে দিবেন। ওকে, আপনি তো বুঝতেইছেন, এটা যদি কোনো মহিলার নাম হতো তাহলে আমরা এখানে সি দিতাম, এখানে হাত দিতাম। এবার উনি কি কি পাস করেছেন সেই পাসটা আমরা নিব। কি পাস করেছেন খেয়াল করেন, উনি পাস করেছেন হচ্ছে হি পাস্ট হিজ এন্ট্রান্স, দেখেন এন্ট্রান্স এক্সামিনেশন, এন্ট্রান্স এক্সামিনেশন, এন্ট্রান্স এক্সামিনেশন, এক্সামিনেশন ইন 1904। হয়ে গেল। ওনার শিক্ষাটা আমরা এক লাইনে দিব। একটা কি করবেন, একটা কমা দিবেন। কমা দিবে, দেওয়ার পরে আর কি ডিগ্রি আছে সেটা দিবেন। কি ডিগ্রি আছে, এই অপটেন ফরমেট বিএ ডিগ্রি, বিএ ডিগ্রি কি দিবেন, এই দেখেন বলবেন হচ্ছে বিএ ডিগ্রি। বিষয়টা বুঝছেন কিনা খেয়াল করেন। আমরা বারবার ওনার লাইন দিব না, মানে একাধিক লাইন তৈরি করব না, এক লাইনের মধ্যে ওনার শিক্ষার পুরোটা দিয়ে দিব। সেই জন্য কি করবেন, হি ফার্স্ট হিজ এন্ট্রান্স এক্সামিনেশন ইন 1904, উনি 1904 সালে এন্ট্রান্স এক্সামিনেশন পাস করেছিলেন। এরপরে বিএ পাস করেছিলেন কবে, আমরা সেটা দিয়ে দিব। বিএ ডিগ্রি, বিএ ডিগ্রি ইন কত সাল খেয়াল করেন, বিএ ডিগ্রিটা হচ্ছে অবটেন হিজ বিএ ডিগ্রি 6 ইয়ার্স লেটার, 6 বছর পর। কয় বছর, মানে এন্ট্রান্স পাস করার 6 বছর পরে উনি হচ্ছে কি করেছিলেন, বিএ ডিগ্রি লাভ করেছিলেন। তাহলে আপনার এন্ট্রান্স পাস করেছিল 1904 সালে। 1904 সালে এন্ট্রান্স পাস, এখান থেকে আপনাকে 6 বছর যোগ করেন। 6 বছর যোগ করলে কত হবে, একদম সরাসরি 1910, মানে 1910। ওকে, তাহলে আমরা এখন লিখবো হচ্ছে ইন 1910। দেখেন, আপনি যদি হুবহু কপি করেন লাইনগুলো, আপনি কিন্তু মার্ক পাবেন, আগে বলে দিলাম। আপনি শিখে নেন, সারা জীবন মার্ক পাবেন। এরপরে ওনার আর কি ডিগ্রি আছে দেখেন, ওনার আর ডিগ্রি আছে হচ্ছে ইট টুক হিম 2 years টু কমপ্লিট হিজ এমএ ডিগ্রি। দেখেন হিজ এমএ কয়েক বছর, ওই যে হচ্ছে 2 years, মানে আরো 2 বছর লেগেছিল এমএ পাস করার। অর্থাৎ বিএ পাস করার পরে এমএ পাস করতে ওনার সময় লেগেছিল আরো 2 বছর। তাহলে আমরা এখন বলবো এই জায়গাতে আমরা একটা কমা দিব। হ্যাঁ, এখানে আমরা কমা দিয়ে লিখবো হচ্ছে এমএ ডিগ্রি, এমএ ডিগ্রি, এমএ ডিগ্রি ইন কত সাল, এটা ছিল 1910 সালে বিয়ে, এর 2 বছর পরে করেছিল এমএ ডিগ্রি। এই জন্য বলবেন 1912। 2 বছর যোগ করলে 1910 সাথে 2 বছর যোগ করলে কত হয়, 1912 সাল। দেখেন আরো কোনো পাস আছে কিনা ওনার। তাহলে এমএ ডিগ্রি পর্যন্ত হয়ে গেল, অ্যান্ড অ্যানাদার 2 years, আরো 2 বছর পরে ফর হিজ ব্যাচেলর অফ ল ডিগ্রি। কি লিখবেন, ব্যাচেলর অফ ল ডিগ্রি লেখেন, আর একটা কমা দেন, দিয়ে লেখেন ব্যাচেলর, ব্যাচেলর অফ ল ডিগ্রি, ব্যাচেলর অফ ল ডিগ্রি, ব্যাচেলর অফ ল ডিগ্রি কত সালে, আরো 2 বছর পরে। তাহলে কত হলো, 1912 সালে হয়েছে এমএ পাস, আর 2 বছর পরে হয়েছে কি ব্যাচেলর অফ ল ডিগ্রি। তাহলে এখন বলবেন ইন 1914, ইন 1914। ব্যাস, এই পর্যন্ত শিক্ষা শেষ। এখন আমাদেরকে কি লিখতে হবে, ওনার অবদানটা কি ছিল। দেখেন ওনার অবদান হচ্ছে হি লেটার জয়েন দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা ইন 1921 অ্যাজ এ প্রফেসর। তাহলে আমরা জাস্ট একটা কথা বলতে পারি যে ওনার অবদান হচ্ছে তিনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। হ্যাঁ, তাহলে আমরা এখন কি লিখবো দেখেন, আমরা বলবো হচ্ছে হি ওয়াজ এ প্রফেসর অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি। হি ওয়াজ এ প্রফেসর অফ ঢাকা ইউনিভার্সিটি, তিনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। আর কি অবদান ছিল দেখেন, এই সংস্কৃতি বিভাগ দিতে পারেন যে অব সংস্কৃত অ্যান্ড বাংলা বিভাগে, অব
সংস্কৃত অ্যান্ড বাংলা। ব্যাস, ওনার অবদানটা আমরা পেয়ে গেলাম। এরপরে আমাদের পরবর্তী কাজ দেখেন, পরবর্তী কাজ হচ্ছে তার পুরস্কার বা অ্যাওয়ার্ড কি, তিনি কি পুরস্কার পেয়েছিলেন, তিনি কি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এখন আপনি বলবেন হি ওয়াজ অ্যাওয়ার্ডিড, প্রত্যেকটা লাইনের ক্ষেত্রে হি ওয়াজ অ্যাওয়ার্ডিড, এবং সেই অ্যাওয়ার্ডের নাম লিখবেন। অ্যাওয়ার্ডটা কি ছিল? অ্যাওয়ার্ডটা ছিল হচ্ছে দ্য ডক্টরেট ডিগ্রি ফ্রম সবর্ণ ইউনিভার্সিটি। দেখেন, দি ডক্টরেট ডিগ্রি ফ্রম সরবনি ইউনিভার্সিটি ইন প্যারিস। ব্যাস, ওনার আমরা অ্যাওয়ার্ডটাও নিয়ে ফেললাম। এরপর আমাদের কাজ হচ্ছে ওনার মৃত্যু সম্পর্কে একটা লাইন লিখতে হবে। মৃত্যুর জন্য আপনি কি করবেন? সর্বপ্রথম লাইন লিখবেন। দেখেন, সর্বপ্রথম লাইনটা লিখবেন হি ডাইড অন, যদি শুধু সাল থাকে তাহলে ইন দিব, আর যদি তারিখ সহ থাকে তাহলে অন দিব। অন 13 জুলাই কত? 13 জুলাই 1969। তারপরে কোথায়? ইন ঢাকা। ব্যাস, এই দেখেন সুন্দর একটা সামারি আপনার এখন হয়ে গেল। আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।